বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উচ্চ মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্রে আমরা আজকে এলাস্টিসিটি বা স্থিতিস্থাপক ধর্ম নিয়ে আলোচনা করব। আমরা পূর্বের ক্লাসে এর কিছু বেসিক অংশ নিয়ে আলোচনা করেছি। আমরা সেই ক্লাসের ধারাবাহিকতায় আজকে তার পরবর্তী অংশগুলো নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। আমাদের এখানে ফার্স্ট অপশন আছে হলো যে স্থিতিস্থাপকতা কি। আমরা এর ওপর ধারণা নিয়েছি, তারপরও আমরা একটু মনে করার চেষ্টা করি। কোনো বস্তুতে বল প্রয়োগ করা হলে বস্তুর যে ধর্মের জন্য প্রযুক্ত বল অপসারণের পর বস্তু আগের অবস্থায় ফিরে আসে, সেই ধর্মের নাম হলো এলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। দ্বিতীয় অপশন হলো, তাহলে বস্তু যে আগের অবস্থানে ফিরে আসবে, এই যে ভিতর থেকে যে তার একটা ধর্ম, এর নাম হলো এলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। এই অপশনে আমাদের গতদিনের আরো দুইটা সংজ্ঞা পড়াইছিলাম, একটা হলো পীড়ন আর একটা বিকৃতি। পীড়ন মানে কি? আমি বলেছিলাম পীড়াপিড়ি করা, জোর জোর খাটানো, এরকম বিষয়টা। আমরা যখন কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করি, তখন ওই বস্তুটাও আমাদের উল্টা দিকে আবার প্রতিরোধ করে। এই উল্টা দিকে প্রতিরোধকারী বলটাই হলো পীড়ন। অর্থাৎ কোনো বস্তুর ওপর বল প্রযুক্ত হলে ওই বস্তু তার একক ক্ষেত্রফলে যে প্রতিরোধকারী বল সৃষ্টি করে, সেই প্রতিরোধকারী বলটাই হলো পীড়ন। যেমন আমরা স্প্রিংকে হোক বা এই যে আমাদের যে বই পুস্তক বা খাতা আছে, এগুলোকে যদি ভাঁজ করা বা অন্য কোনো ভাবে যদি আমরা বল প্রয়োগ করি, তাহলে বস্তু উল্টা দিকে আমাদের উপর বল প্রয়োগ করে। এইটাই হলো পীড়ন। বিকৃতি কি? কোন বস্তুতে বল প্রয়োগের পর ওই বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন আসে। একক মাত্রা মানে কি বোঝায়? যদি সেটা দ্বিমাত্রিক হয়, তাহলে ধরো এ বা ক্ষেত্রফল হলো তার একটা দ্বিমাত্রিক অবস্থান। এই ক্ষেত্রফলের মধ্যে তার যতটুকু পরিবর্তন আসে। আর যদি ত্রিমাত্রিক বস্তু হয়, তাহলে তার তো তিনটা অপশনই পরিবর্তন হবে। তো এই পরিবর্তনটাই হলো বিকৃতি। আমরা বিকৃতি শব্দটা মনে হয় এমনি নর্মালও বুঝি, যে একটা আসল জিনিসকে ভিন্নভাবে উপস্থাপন করা। আমি পূর্বের পড়া নিয়ে যা বললাম, সবাই আনমিউট করে বলো একটু হলেও বুঝতে পারছো কিনা বা পূর্বের পড়াটা মনে পড়ছে কিনা। জি স্যার। আর কেউ? যখন বলবো হ্যাঁ স্যার, আনমিউট করো, বুঝতে পারছি। সাথে সাথে আনমিউট করে কথা বলে আবার মিউট করে ফেলবা। এটাতে কেউ গড়ালসেমি করবা না। এটা আমি দুটা কারণে করি। একটা হলো ক্লাসের প্রতি মনোযোগ কতটুকু সেটা চেক করা, দ্বিতীয় হলো আমি এটাও বুঝতে চাই যে আসলে পড়াটা বুঝতে পারছো কিনা। যদি অন্যরা কথা না বলো, তাহলে আমি দুটো জিনিসই মার্ক করব, হয় তারা মনোযোগ দিয়ে কথা শুনছো না অথবা পড়া বুঝতেছো না। প্লিজ আমার সাথে এ ব্যাপারে কোঅপারেট করবা। পরবর্তী অপশনে আসি। এখানে দেওয়া আছে ইয়ং এর গুণাঙ্ক নির্ণয়। আসলে আমাদের গুণাঙ্ক আছে তিনটা। আমি তিনটা গুণাঙ্কই শেখাবো, তার মধ্যে ইয়ং একটা। তাহলে এই গুণাঙ্ক জিনিসটা কি? ইয়ং এর গুণাঙ্কটা সাধারণত দৈর্ঘ্য, দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত থেকে এটা আসছে, এবং সেখান থেকে আমাদের এই ইয়ং এর গুণাঙ্ক হবে। আমরা একটু বোঝার চেষ্টা করি এই বিষয়টা কি। মনে করো একটা অবলম্বনের সাথে আমি একটা এরকম লম্বা একটা তার নিছি। সেই তারের নিচে এমন একটা সিস্টেম আছে যে এই সিস্টেমে আমি চাইলে এই তারকে কেন্দ্র করে ওজন ঝুলে দিতে পারবো। সে ওজনটা নিচ দিকে ক্রমান্বয়ে আস্তে আস্তে বড় হবে। এই যে ওজন যে নিচ দিকে বড় হবে, এই বড় হওয়ার বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ। যত ওজন চাপাবো তত বড় হবে।
তার মানে আমি এর দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করছি, এটা দৈর্ঘ্য বরাবর বিকৃতি হচ্ছে। এর আদি দৈর্ঘ্য যদি হয় এল, আর দৈর্ঘ্যের বৃদ্ধি যদি হয় এল, ছোট হাতের এল, তাহলে এর বিকৃতিটা হবে এইটুকু। এই যে এল ভাগ ছোট, মানে অর্থাৎ এই যে ছোট এল ভাগ বড় এল, এইটুকু হলো একক মাত্রায় পরিবর্তন। তাহলে ইয়ং এর গুণাঙ্কতে আমরা শুধু এই যে দৈর্ঘ্যের যে বিকৃতি হলো কি অনুপাতে, বল প্রয়োগের সাথে এই দৈর্ঘ্যের এই পরিবর্তনের বিষয়টির সাথে জড়িত আছে ইয়ং এর গুণাঙ্ক। সবাই কি একটু হলেও বুঝতে পারছো ইয়ং এর গুণাঙ্ক কি জিনিস? আনমিউট প্লিজ। স্যার, বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, জি স্যার। এখানে তোমরা যদি বই পড়ো না, বইয়ে কিন্তু লেখা আছে দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে ইয়ং এর গুণাঙ্ক বলে। আমি সত্যি বলতেছি, তুমি যদি আমি যেভাবে বললাম যদি এটা না বুঝে শুধু যদি ওইভাবে পড়ো যে দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা, আসলে মাথায় তেমন কিছুই ঢুকবে না যে আমি কি পড়লাম বা কি বুঝলাম। তো আশা করি এই যে দৈর্ঘ্য পীড়ন দৈর্ঘ্য বিকৃতির বিষয় নিয়ে আমি যা বললাম, এটা মূলত এই দৈর্ঘ্য বরাবর কোনো বস্তুতে বল প্রয়োগ করলে ওর মধ্যে যে পরিবর্তন আসে, ওর মধ্যে যে বিকৃতি হয়, সেইটার সাথে জড়িত আছে ইয়ং এর গুণাঙ্ক। এরপরে আমাদের আরো কিছু গুণাঙ্ক আছে। তার মধ্যে একটা হলো তোমার দৃঢ়তার গুণাঙ্ক। ঠিক আছে? তো তারপরে ক্রেন্তন বা মোচড় অপশনটা নিয়ে আমরা কাজ করি। তো আমাদের অনেকের হয়তো এই যে আমরা যেটাকে চিকন সরু তার বলি, গুণা বলি আর কি, বা জিয়ে তার জাতীয় বলি, এগুলো সরু যেগুলো, সেগুলোকে কিন্তু অনেক সময় পাক দিতে হয়। পাক দেওয়া দেখছো কি? মোচড় দেওয়া হয়। তো পাক দিয়ে দেখা যায় যদি তারটা নরম হয় তাহলে সহজেই পাক দেওয়া যায়। যেমন আমি উদাহরণ হিসেবে তোমাদের অ্যালুমিনিয়াম অথবা তামার তারের কথা বলবো, এগুলো সহজে পাক দেওয়া যায়। ভিতরে রাবারের অংশটা খুলে নিয়ে পাক দেওয়া যায়। কিন্তু তারটা যদি ইস্পাতের হয় অথবা অন্য কোনো লোহার অংশের হয়, এটা কিন্তু সহজে পাক দেওয়া যায় না, খুব শক্ত, এটা হিটে। তো এরকম ক্ষেত্রে আমরা কিন্তু প্রবলেমে পড়ি। আমি টেলিফোনের লাইনের অনেক তারের ক্ষেত্রে এরকম ইস্পাতের তার ব্যবহার দেখছি, বেশ শক্ত। কিন্তু নর্মালি মানে যেগুলো সফট তার, এগুলো কিন্তু মানে এরকম করে পাক দেওয়াটা খুব সহজ হয় এবং এগুলো অনেক সফট হয়। তো সেখান থেকে আমরা দৃঢ়তার বা মোচড় যে গুণাঙ্কর অপশনগুলো এখানে কিন্তু আসবে। আচ্ছা, আমরা এই গুণাঙ্কের অপশন থেকে আমরা একটু অন্য অপশনের দিকে যাব। তা হলো যে এখানে যদি আমাদের শুধু গুণাঙ্ক বের করতে বলে তাহলে ওয়াই এর মানটা বের করব। এই যে ওয়াইটা কত এটা বের করব। আর যদি পীড়ন বের করতে বলে, ঠিক আছে, তাহলে সেখানে কিন্তু এই যে পীড়ন এফ ভাগে এটা বের করব। আমি আবার একটা শব্দ তোমাদের বলি, এই যে পি সমান চাপ লেখা হয়, সেটাও কিন্তু লেখা হয় এফ ভাগে। অনেকে কিন্তু এই ব্যাপারগুলো গুলায় ফেলে একবারে। একটু ক্লিয়ার করে এগুলো বোঝা উচিত, পড়া উচিত। এটার মতো সেম রাশি কিন্তু চাপ পীড়নের। আশা করি ওই বিষয়টা যাতে ওখানে গুলিয়ে না যায় সেজন্য আমি দেখালাম এটা। আবার পরের অংশ যেমন আছে যে দৈর্ঘ্যের বিকৃতি বা দৈর্ঘ্যের পরিবর্তন কতটুকু হবে সেটা এখানে দেওয়া আছে, এই যে এই অপশন থেকে। আমরা এরপর এখানে তাহলে যে কয়টা সূত্র আছে একটু সবাই খেয়াল করো। ইয়ং এর গুণাঙ্কের সূত্র থেকে আমরা এই ফরম্যাটের অপশন লিখে যথারীতি পীড়ন আহ, যেটা সেটা বের করে নিতে পারবো।
এবং তোমরা গ নম্বর যদি দেখো, আমাদের সেই কাজটাই আছে এবং সেগুলো কিন্তু করা হয়েছে। ঘ নম্বরে বলা হয়েছে যে দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন হবে। দৈর্ঘ্যের পরিবর্তন কোনটা? এই যে ছোট হাতের এল, এই ছোট হাতের এল এর মান কত হবে সেটা বের করা। তো এটা আমরা এখানে ঘ নম্বরে গিয়ে কিন্তু সেইটাই করেছি। গ নম্বর থেকে প্রয়োজনীয় মান নিয়েছি এবং ঘ নম্বরে এসে ছোট এল এর মান কত বের করছি। আমার প্রশ্ন হলো, এই যে ক্যালকুলেশন থেকে যে ছোট এল এখানে একটানা বের করলাম, এই লাইনটা তোমরা একবারে না লিখে দুই তিন ধাপে সবাই এই মানটা বের করতে পারবা কিনা একটু ক্লিয়ার করে বলবা। না পারলে কোনো সমস্যা নাই, আমি লিখে দেখাবো। যদি বুঝে থাকো যে স্যার পারবো, এটা দুই তিন লাইন আমরা এক্সট্রা করে লিখে নিতে পারবো, তাতেও কোনো সমস্যা নাই। কথা বলো প্লিজ। স্যার দেখান। স্যার লিখে দেখালে না ভালো হয়। আচ্ছা, আমি এখন দেখাচ্ছি, কিন্তু আজীবন দেখে নিও না। এই জাতীয় ক্যালকুলেশন নেক্সটে কিন্তু তোমাদের নিজস্বভাবে করতে হবে, জানে করতে পারো সেটা বুঝে দিচ্ছি। আশা করি স্বনির্ভর হওয়ার চেষ্টা সবাই করবা, ঠিক আছে? প্রথম নিয়মটা হলো এই ক্ষেত্রে যে যার মান বের করবা তাকে নিতে হবে, এই যে সমীকরণের দুইটা পার্শ্ব না, একটা কি বাম পার্শ্ব, এটা কি ডান পার্শ্ব। বাম পার্শ্বে তাকেই নিবা যার মান বের করবা। তো তুমি মান বার করবা কি, এই যে ছোট হাতের এল, তাই তো? তাহলে এই জায়গায় বজ্রগুণ করো। বজ্রগুণ করলে কি হবে? ওয়াই এ এল সমান হলো এফ এল, এফ বড় হাতের এল। বলো লেখা যায় কি এরকম? কথা বলো। জি স্যার। আচ্ছা বলো তো, আমি এই অংশটা এই পাশে কেন নিলাম? সবাই আনমিউট করে বলো, এটা কেন এই পাশে নিলাম? আমি তো ইচ্ছা করলে এটাও লিখতে পারতাম, এফ এল সমান এই যে ওয়াই এ ছোট হাতের এল। আমি তো এটাও লিখতে পারতাম যেহেতু বজ্রগুণ করছি। কিন্তু ওটা না লিখে আমি কেন এটা লিখছি? দেখি এটা কে কে বলতে পারো। ছোট হাতের এল এর মান তো বের করতে হবে সেজন্য। আচ্ছা, থ্যাংক ইউ, খাদিজাকে অসংখ্য ধন্যবাদ। আর কেউ? সবাই কি একমত ওইটা? ওইটা কি বুঝতে পারছো? এই যে চুপ করে থাকাটা কিন্তু খুবই কষ্টদায়ক ব্যাপার। আমি বুঝি না, না বুঝলে বলবা, না বুঝলেও বলবা, না বুঝলেও চুপ করে থাকো কেন? আর কথা নাই। এই যে ছোট এল কেন এই পাশে নেওয়া হয়েছে সেটা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। তাহলে আমরা যার মান বের করব, সবসময় সমীকরণের নিয়ম হলো সেই অংশটা সবসময় কোথায় লিখবো? সমীকরণের বাম পাশে লিখবো, মনে রাখবে এই কথাটা। যার মান বের করব সেই তাকে লিখবো বাম পাশে, আর যেটা আমার মান দেওয়া আছে সেটা লিখবো কোন পাশে? বাম সমীকরণে ডান, পাশে। ডান বাম বোঝো? এটা হলো ডান সাইড, এই যে এটা ডান সাইড, আর এটা কি বাম সাইড। বাম তোমাদের মনে সাইড। আছে না ওই যে লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, তোমরা করোনি এরকম? হ্যাঁ স্যার। হ্যাঁ, সেম জিনিস, কিন্তু এটা হলো লেফট হ্যান্ড সাইড, এটা কি রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, তাহলে এই জায়গাতে মূল জিনিস কি ছিল? এ ছোট হাতের এল, ওয়াই সমান হলো এফ এল। সেখান থেকে আমরা এই জিনিসটা লিখেছি, অর্থাৎ এই যে এ ওয়াই এবং হলো এ, এই দুটো জিনিসকে আমরা নিচে ভাগ দিয়ে লিখছি, এ এবং ওয়াই। এবং দেখো এখানে তাই আছে। আমার মনে হয় এখানে আর অতিরিক্ত কোনো কিছু নাই। এরপরে লেখা আছে বিকৃতি। দেখি এই প্রশ্নটা কার কার মনে আছে। মনে না থাকলেও সমস্যা নাই, কথা বলবা। বিকৃতি লেখে ছোট হাতের এল আর বড় হাতের এল, এটা ছোট হাতের এল এর মান আর এটা বড় হাতের এল এর মান বসানো হয়েছে, কোনো সমস্যা নেই।
প্রশ্ন হলো এখানে 100 লেখে পার্সেন্টেজ কেন দেওয়া আছে? এটা কেউ বলতে পারবা? জানা মনে না থাকলে, জানা না থাকলেও সমস্যা নাই, কথা বলো। না স্যার, আনমিউট, মনে আনমিউট নেই। প্লিজ। সুরাইয়া আনমিউট। স্যার মনে নাই। মনে নাই, আলহামদুলিল্লাহ। দেখি আর হাবিবা কথা বলো না কেন? না স্যার। আচ্ছা, কিছুদিন আগে আমি মনে করে দিই, কিছুদিন আগে তোমাদের কর্মদক্ষতা যখন শিখাই, সেই সময় কর্মদক্ষতার এখানেই কথাটা ছিল এরকম যে স্যার 1 - T2 ভাগ হলো T1, মনে করে দেখো। অথবা T1 ভাগ T2 এরকমও থাকতে পারে। 1 2 এটা তোমার ধরার উপর ভিত্তি করে এই জিনিস। এইটা এইভাবেও লেখা যায়, আবার এইভাবেও লেখা যায় 1 - কত, ধরো Q2 ভাগ কত, Q1। আমি আবারও বলেছি কেউ টু টু ওয়ান এর ব্যাপারটা তুমি ধরার উপর যেভাবে লিখবে সেভাবেই লেখা যাবে। বুঝতে পারছো? এটা যেন কোনো ভুল ত্রুটি ধরো না, এটা যেভাবে লিখবে সেভাবে লেখা যাবে। এখন প্রশ্ন হলো, এখানে কোন কোন সূত্রে দেখবা লেখা আছে এটাতে লিখে 100% দিয়ে গুণ করা আছে, আবার কোন কোন সূত্রে দেখবে 100% দিয়ে গুণ করা নাই। তোমরা নিজেরাই দেখো, অঙ্কের ভিতরেও আছে, নর্মাল সূত্রেও আছে। কারণ নজরে কি এরকম আছে? জি স্যার। আর কারণ নজরে আছে? নাই, মতামত নাই। আসলে তোমরা যে কি পড়াশুনো করো আমার তো এটাই মানে মাথায় ঢোকে না। একটা জিনিস কতবার করে পড়াচ্ছি, ক্লাসে পড়াচ্ছি, পরীক্ষা ওই অধ্যায়ের ওপর। সুরাইয়া বলো তো সত্যি করে, ওই ওই অধ্যায়ের ওপর তোমাকে মিনিমাম 2টা পরীক্ষায় প্রশ্ন দেওয়া হয়নি? জি স্যার, অনেকবার হয়েছে স্যার। অনেকবার, এবং ক্লাসে পড়া আদায় করছি, পড়াছি, প্রাইভেটে হয়েছে। কেন হবে না এটা? এরপরেও কোনো কথা নেই। মনে নাই সেটাই বলো সাহস করে, তাও বলবে না, চুপ করে থাকবে। 100% কথার মানে হলো, এই 100% এটা যদি থাকে তার মানে হলো 100 ভাগ 100। আর 100 ভাগ 100 এর ফলাফল হয় হলো 1। সুতরাং ওই সূত্রের সাথে 100% থাকার অর্থ হচ্ছে ওটা পার্সেন্টেন্সের রেজাল্ট আসবে। আর না থাকলে ওই একই সূত্রই হবে, পার্সেন্টেজটা খালি হবে না। যেমন মনে করো একটা জিনিসের মান আছে 0.5, এটা যদি আমি 100% দিয়ে গুণ করি, তাহলে গুণফল কত হবে? 50%। কত হবে বলো তো? 50%। 50। এই 50% আর 0.5 একই জিনিস। কারণটা কি? আমার 100 জিনিস ছিল তো, সেটা আমি 50 মানে কি হাফ নিয়েছি। তো এটাও তো 0.5 মানে কি হাফ না? কথা বলো, সবাই আনমিউট করে কথা বলো। এই 0.5 মানে কি একের অর্ধেক না? স্যার। আর আমি যদি এই 50% নেই, তাহলেও কি ওই 100%, 100-র মধ্যে 50, তার মানে হাফ না? হ্যাঁ স্যার। আচ্ছা, নুসরাত বলল হ্যাঁ স্যার, ইমরো হাবিবা বলল হ্যাঁ স্যার, বাকিরা চুপচাপ স্যার। দ্বিতীয় প্রশ্ন, পদার্থের আন্তঃআণবিক বল কি? আন্তঃআণবিক বল মানে পদার্থের অণুগুলোর মধ্যে আকর্ষণকে বলা হয় আন্তঃআণবিক বল। হুকের সূত্র, হুকের সূত্রটা হলো স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। এই শব্দটার মানে একটু বুঝে নাও। তুমি একটা স্প্রিং কে যত বেশি টানবা, তুমি হলো বিকৃতি। এই যে টানে যে তুমি লম্বা করেছো, এটা বিকৃতি। ওই স্প্রিং এর প্রতিক্রিয়া তত বেশি হবে না? সবাই বলো, বেশি হবে কিনা? হ্যাঁ স্যার, হবে। কি আর কেউ শুনতে পাওনি আমার কথা? জি স্যার।
তোমাদের পড়ানোটা খুব কঠিন হবে বুঝতে পারছি। তাহলে আমি যত বেশি কোনো বস্তুকে বিকৃত করব, ওই বস্তু তত বেশি আমাকে প্রতিক্রিয়া বল দেবে। আর হুকের সূত্র আমাকে এই কথাটাই বলতেছে। তাহলে এখানে স্বাধীন রাশি কোনটা? বিকৃতি। অর্থাৎ ওটাকে যত বেশি বিকৃতি করব, মানে ওটাকে যত বেশি এলোমেলো করে দেব, ও তত বেশি প্রতিক্রিয়া দেখাবে। এখন এই লাইনটা পড়ে দেখো, বুঝতে পারো কিনা। খুব দ্রুত মতামত। জি স্যার। স্যার বুঝতে পারছি। হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা ঠিক আছে, পীড়ন বিকৃতির সমানুপাতিক। তোমাদের যদি কখনো এই হুকের সূত্র নিয়ে কেউ প্রশ্ন করে, তোমাদের আর একটা সহজ জিনিস বলে দিই। তোমাদের কাছে মনে করো একটা খাতা আছে, খাতাটা সোজা হয়ে আছে। ওই খাতাকে তুমি যত বেশি ভাঁজ করবা তত বেশি উল্টো দিকে সরে আসবে। যদিও বেশি জোরে ভাঁজ করলে আবার মানে ভাঁজ পড়ে যাবে। এটা যে কোনো বস্তুকেই তুমি যত বেশি তার উপর আঘাত করবে তত বেশি প্রতিক্রিয়া দেখাবে। এই যে আঘাত করে বস্তুকে যা করবা সেটা হলো বিকৃতি, আর বস্তু উল্টা দিকে যা দেখাবে সেটার নামই হলো পীড়ন। তোমাকে যদি বলে এখানে স্বাধীনকে, এই বিকৃতি হলো স্বাধীন রাশি, আর অধীন রাশি হলো পীড়ন। এই পীড়নটা হলো অধীন রাশি। অধীন মানে কি? বিকৃতি যত বেশি হবে পীড়ন তত বেশি হবে। বিষয়টা কিন্তু এরকম না, পীড়ন যত বেশি বিকৃতি তত বেশি, তা না। বিকৃতি যত বেশি পীড়ন তত বেশি। আমরা নেক্সট অপশন দেখব, এক্স তার এর পয়সনের অনুপাত নির্ণয়। প্রথম প্রশ্ন হলো পয়সনের অনুপাতটা কি? বিজ্ঞানী পয়সন আসলে কি করেছে? আমরা এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি, তাহলে এই অঙ্কটা খুব সহজে পারবো ইনশাল্লাহ। পরের যে অঙ্ক আছে এটা আমাদের অলরেডি শেখা আছে, আমি শুধু বুঝে দিলেই হবে। খালি আগেরটা একটু নতুন অঙ্ক। তোমরা বলো তো, আমি যদি এরকম একটা মোটা তার নেই, এই মোটা তারকে টেনে যত লম্বা করব, এই তার কি এইরকম মোটাই থাকবে না শুরু হবে? চিকন হবে, শুরু হবে। আর কারো মতামত? খুব দ্রুত বলো। জি স্যার, চিকন হবে। যে কোন হবে, কথাটা সবাই একসাথে বললে খুব খুশি হতাম, কিন্তু জানি না তোমাদের জি মানে স্যার। কি যে মুখে আল্লাহ বেঁধে দিছে আমি সেটাই বুঝি না। তাহলে চেকন হবে যত আমরা টানবো। এটার নাম হলো, আমি দৈর্ঘ্য বরাবর যত বৃদ্ধি করব, মানে এলটা যত বাড়াবো। কি বাড়াবো? এল। এই যে এল যত বৃদ্ধি করব, আর এর মান তত কমে যাবে। আর মানে কি? ব্যাসার্ধ। এই যে এর একটা ব্যাসার্ধ আছে না, আর এই আর এর মান তত কমে আসবে। এর নাম হলো দৈর্ঘ্য পীড়ন এবং পার্শ্ব, সরি, দৈর্ঘ্য বিকৃতি এবং পার্শ্ব বিকৃতি, এটার অনুপাত সমান। অনুপাত সমান মানে আমি দৈর্ঘ্য বরাবর এটাকে যত লম্বা করব, ওটা পার্শ্ব বরাবর তত সরু হয়ে আসবে, যেটাকে আমরা স্থানীয় ভাষায় বলি চিকন হয়ে আসবে। তাহলে এই সরু হবে সেটা কেমনে বুঝবো? এই যে আর দ্বারা, এই আর হলো সেই তারের ব্যাস, সরি, ব্যাসার্ধর পরিবর্তন হওয়া নিয়ে। আর দৈর্ঘ্য যে বাড়তিছে সেটা কি দিয়ে বুঝবো? এই যে ছোট হাতের এল নিয়ে। বড় হাতের এলটা কি? বড় হাতের এলটা হলো আদি দৈর্ঘ্য। তোমরা বলো এখানকার আমার সবকিছু বোঝা কি শেষ? আর কোনো সমস্যা হবে? একটা তারের আদি দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য আমি টানছি, এটা লম্বা হচ্ছে কতটুকু সেটাও লেখা আছে। বুঝতে পারছো কি? আদি কত, ব্যাসার্ধ কত, আর ব্যাসার্ধের পরিবর্তন মানে হ্রাস পেল কতটুকু, ডেল আর। কারো বুঝতে সমস্যা হচ্ছে কি? না স্যার। না স্যার। আচ্ছা, আমি মূল অঙ্কটা আবার একটু দেখাই যাতে করে কারোরই সমস্যা না হয়। দেখো, আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা খালি আমার সাথে একটু সহযোগিতা করো। দেখো,
তোমাদের এরকমই মনে হওয়ার কথা যে স্যার মনে হয় পাশেই বসে আছে। দেখো, এখানে এই কথাগুলোই বলা হচ্ছে। এই দুটা দৈর্ঘ্য দেখো এত, এবং এত ব্যাসার্ধ এত এত লেখা আছে, ইয়ং এর গুণাঙ্ক সবকিছু বলে দেওয়া আছে। কি করা হচ্ছে, 8 নিউটন বল প্রয়োগ করা হলো, দৈর্ঘ্য প্রসারিত হলো এই যে 8 mm। এই 8টাই হলো ছোট হাতের এল। আর এই যে 10 কি, 10 mm মানে 10 মিলিমিটার। আর এখানে ব্যাস এত এত হ্রাস পায়। এই যে ব্যাস যেটা হ্রাস পালো সেটাই কিন্তু পরিবর্তন। এই যে দেখো এখানে পরিবর্তন আছে, কারণ আমি এখানে বুঝাইয়া দিচ্ছি যাতে তুমি স্বনির্ভর ভাবে করতে পারো। এই যে পরিবর্তন দেখো, এই যে এই পরিবর্তনটাই এখানে ব্যাসের জন্য কিন্তু 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধ বের করা হয়েছে। তোমরা নিশ্চয়ই জানো ডি হলো ব্যাস, এটাকে 2 দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়, ব্যাসার্ধ আর পাওয়া যায়। সবাই জানো না এটা? হ্যাঁ স্যার। জি স্যার। এই পর্যন্ত আজকের পড়া আমাদের এই পর্যন্তই থাকবে। এই গ নম্বর পর্যন্ত। কেউ যদি ঘ নম্বর করতে পারো করবা, জুলুম নাই, কারণ এই ইয়ং এর গুণাঙ্কের অঙ্ক অলরেডি তোমাদের শিখাছি। না পারলেও সমস্যা নাই, আমি সামনের দিন ইনশাল্লাহ এখান থেকে করাবো। মনে করে দিও এটা এখান থেকে শুরু হবে। আশা করি হোমওয়ার্কস গুলো করে পাঠিয়ে দিবা। আজকের পড়া আমাদের এই পর্যন্তই। কোন সমস্যা হলে আর সামনের দিন আবারও বুঝাই দেবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম